যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান ছাড়াও চীন, রাশিয়া, তুরস্কও যুদ্ধে জড়াত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের হয়ে চীন, রাশিয়া ও তুরস্কের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে চীন, রাশিয়ার সমর্থন এখন আর নতুন কোনো খবর নয়। তবে চীন, রাশিয়া ছাড়াও তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম, তুরস্ক। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আড়ালে এমন কিছু ঘটেছে যা নিয়ে বিশ্ব ধারণাও করতে পারেনি? বিশ্ব কি এক মহাযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে? এমন জল্পনা আরও জোরালো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। ট্রাম্প বলেছেন, মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের হয়ে রাশিয়া, চীন ও তুরস্কেরও নাকি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু ট্রাম্প তা থামিয়ে দিয়েছেন বলে দাবি করেন। ইরান যুদ্ধে পরাশক্তি চীন, রাশিয়া এবং তুরস্কের সরাসরি না জড়ানোকে ট্রাম্প ইতিবাচক ঘটনা বলে আখ্যায়িত করেন। ট্রাম্পের মতে, ইরান যুদ্ধে এই শক্তিশালী তিন দেশের নিরপেক্ষ অবস্থান মূলত বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে আরও বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে। তবে কি বিশ্ব যে এক মহাযুদ্ধের দ্বার প্রান্ত থেকে ফিরে আসলো, সে বিষয়টিকে ইঙ্গিত করলেন ট্রাম্প। প্রথমে তুরস্কের ভূমিকার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যুদ্ধে সরাসরি ইরানের হয়ে লড়তে চেয়েছিলেন। কারণ হিসেবে ট্রাম্প বলেন, এরদোগান আসলে ইসরায়েলকে পছন্দ করেন না, তবে ট্রাম্পের অনুরোধেই নাকি যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকে তুরস্ক। এরপরই চীনের কথা উল্লেখ করেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও নাকি ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে চেয়েছিলেন, কারণ চীনের জ্বালানির একটা বড় অংশই সরবরাহ করে ইরান। তাই ইরানকে রক্ষায় প্রয়োজনে যুদ্ধেও নামতে রাজি ছিল পরাশক্তিধর দেশটি। তবে ট্রাম্পের বিনীত অনুরোধেই শেষ পর্যন্ত যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকে শি জিনপিংয়ের দেশটি। সবশেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ইরান যুদ্ধে রাশিয়ারও জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে রুশ প্রেসিডেন্ট শেষ পর্যন্ত রাশিয়ান বাহিনীকে যুদ্ধে জড়ানো থেকে পুরোপুরি সরিয়ে রেখেছিলেন। ট্রাম্পের মতে, এই মুহূর্তে পুতিনের মনোযোগ দেওয়ার মতো আরও কিছু বিষয় ছিল বলে যুদ্ধে সরাসরি জড়ানো থেকে বিরত থাকেন। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটি কেবলমাত্র দুটি দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই ঘটেনি, বরং এ যুদ্ধটি ছিল বিশ্ব পরাশক্তিগুলোর ক্ষমতার ভারসাম্য রক্ষা, পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখা কিংবা না রাখা এবং সবশেষ আধিপত্যবাদ নিয়ে অব্যাহত লড়াইয়ের একটি বিশাল মঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে কৌশলগত জয় অর্জন করতে সক্ষম হয় ইরান এবং বিশ্ব এক মহাযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসে। ইরানের কাছে আছে এমন এক শক্তি যাকে দমাতে পারবে না যুক্তরাষ্ট্র। কিন্তু কি সেই শক্তি যাকে কেন্দ্র করে এত ষড়যন্ত্র চালাচ্ছে মার্কিন প্রশাসন? সাম্প্রতিক যুদ্ধের ময়দানে সফলতার মাপকাঠিতে এগিয়ে রয়েছে ইরানই, আর দেশটির সাথে যুদ্ধবিরতির মাধ্যমেই নিজেদের পরাজয় যেন বরণ করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু এর মাধ্যমে কি ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে মার্কিন প্রশাসন? যদিও তেহরানের পরিষ্কার বার্তা, ইহুদিবাদীদের অন্যায্য দাবিগুলোকে মানবে না ইরান। তবে কোন দিকে গড়াচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? শত শত যুদ্ধবিমানের বহর নিয়ে কয়েক হাজার বোমা সাম্প্রতিক যুদ্ধে ইরান জুড়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের লক্ষ্য একটাই ছিল, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে চিরতরে ধ্বংস করা। কিন্তু তাতে তো সফল হতেই পারেনি ইহুদিবাদীরা। উল্টো মধ্যপ্রাচ্যে নিজেরাই এখন রয়েছে চরম অস্তিত্ব সংকটের মুখে। এমনকি যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমেও ইরান ইস্যুতে নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি মার্কিন প্রশাসন। তবে এখন কি করবে যুক্তরাষ্ট্র? ইরানের সামরিক বহরে এখনও টিকে আছে হাজার হাজার ক্ষেপণাস্ত্রের বিশাল বহর, যাকে ঘিরেই মূলত উৎকণ্ঠায় দিনাতিপাত করছে ইহুদিবাদীরা।
পাকিস্তানের মধ্যস্থতায় সম্প্রতি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকে ছিল না ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রসঙ্গটি, এমনটি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, মিসাইল তৈরির বিষয়টি আলোচনার টেবিলে কখনো ছিল না। এ সম্পর্কে কোনো প্রশ্ন নেই এবং সন্দেহ নেই। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যতের কোনো বৈঠকেও ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে কোনো আলোচনা হবে না, এমনটি জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুদের ঘায়েল করতে প্রতিরোধ ব্যবস্থা হিসেবেই আমরা ক্ষেপণাস্ত্র ব্যবহার করি। যদি আমাদের সামরিক বহরে এসব মারণাস্ত্র না থাকত, তাহলে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল গাজার মতোই আমাদেরও ধ্বংস করে দিত। তরুণ কিংবা বৃদ্ধ কারো প্রতি করুণা দেখাতো না ইহুদিবাদীরা। এদিকে ইরানের সাথে সমঝোতা স্মারকে চুক্তির মাধ্যমে নিজেদের পরাজয় আনুষ্ঠানিকভাবেই মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন চাঞ্চল্যকর মন্তব্য করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এই চুক্তিটি কোনো চাপের ফল নয়, বরং ইরানের প্রতিরোধ ও মর্যাদার ফসল। ইসলামাবাদ সমঝোতা স্মারকটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে। তাহলে কি আরো শক্তিশালী মিসাইল তৈরির পথে হাঁটবে ইরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। পশ্চিমা বিশ্লেষকরা বহুদিন ধরেই দাবি করে আসছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হতাশা প্রকাশ করে সম্প্রতি জানিয়েছেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির পথেই রয়েছে ইরান। যদিও তার এমন দাবিকে এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি ইহুদিবাদী দেশটির গোয়েন্দারা। তবে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন মোকাবিলা করতে ইরান আরও শক্তি অর্জন করতে পারে। বিশেষ করে দেশটি মিসাইল সক্ষমতায় আরও এগিয়ে যাবে বলেই মনে করছেন সমরবিদরা। একটি বিয়ের অনুষ্ঠানে সাধারণত একজন বর আর একজন কনেকেই দেখা যায়, কিন্তু ভাবুন তো, যদি একই মঞ্চে দাঁড়িয়ে থাকেন দুই বর আর দুই কনে, আর তারা সবাই হন যমজ। শুধু তাই নয়, দুই যমজ ভাই বিয়ে করছেন দুই যমজ বোনকে। এমন অবিশ্বাস্য ঘটনা এবার ঘটেছে নাইজেরিয়ায়, যা দেখে হতবাক হয়েছেন অতিথিরাও। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ইবাদানের একটি গির্জায় অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমী বিয়ে। সেখানে যমজ বোন তাইও আদেদিরান ও কেহেন্দি আদেদিরানকে বিয়ের আসরে নিয়ে আসেন তাদের বাবা, আর কিছুক্ষণের মধ্যেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন যমজ ভাই তাইও ওগুনতোয়ে এবং কেহিন্দে ওগুনতোয়ের সঙ্গে। অনুষ্ঠানের দৃশ্য ছিল যেন সিনেমার কোনো বিশেষ মুহূর্ত। দুই কোণে একই ধরনের সাদা পোশাকে, দুই বর একই নকশার স্যুটটাই পরে হাজির হন। এমনকি তাদের নামও প্রায় একই, একজন তাইও আরেকজন কেহিন্দে। ফলে কে বর কে কোণে কে কার সঙ্গে বিয়ে করছেন এ নিয়ে অতিথিদের মধ্যেও ছিল দারুণ কৌতূহল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পুরো গির্জা করতালিতে মুখর হয়ে ওঠে। অনেকে আসন ছেড়ে দাঁড়িয়ে নবদম্পতিদের অভিনন্দন জানান। স্মার্টফোন হাতে অসংখ্য মানুষ এই বিরল মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। গির্জার বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বিস্ময় প্রকাশ করে বলেন, দুই যমজ ভাইয়ের স্ত্রী হতে যাচ্ছেন দুই যমজ বোন। এমন ঘটনা তিনি জীবনে কখনো দেখেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে এই বিয়ের ছবি ও ভিডিও। কিন্তু এই গল্পের সবচেয়ে মজার অংশটি লুকিয়ে আছে তাদের পরিচয়ের ইতিহাসে। জানা যায় দুই যমজ ভাই এবং দুই যমজ বোন সবারই বাস ইবাদান শহরে। কয়েক বছর আগে ইবাদান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দুই ভাইকে দুই যমজ বোনের কথা জানান। তার উদ্যোগেই প্রথম পরিচয় হয় তাদের। শুরুতেই চারজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু সম্পর্ককে ভালোবাসায় রূপ দিতে গিয়ে বড় ধাক্কা খেতে হয় দুই ভাইকে। কারণ দুই বোন সোজা সাপটা জানিয়ে দিয়েছিলেন তারা যমজ ভাইদের সঙ্গে প্রেম করতে আগ্রহী নন।
কেহিন্দে আদেদিরান পরে হাসতে হাসতে বলেন তারা সরাসরি না বলে দিয়েছিলেন। সেই প্রত্যাখ্যানের পর একসময় যোগাযোগও কমে যায়। কিন্তু ভালোবাসার গল্প তো সবসময় সরল পথে এগোয় না। কয়েক বছর পর দুই ভাই আবারও সাহস করে প্রেমের প্রস্তাব দেন, আর এবার ঘটল উল্টো ঘটনা। দুই বোন ইতিবাচক সাড়া দেন, ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় আর শেষ পর্যন্ত গড়ায় বিয়ের মঞ্চে। বিয়ের পর তাইও ওগুন্তুয়ে বলেন তারা সবসময়ই একসঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখতেন। শুধু তাই নয়, তাদের ইচ্ছা ছিল দুই যমজ বোনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া, আর এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এই ঘটনার পেছনে রয়েছে স্থানীয় সংস্কৃতিরও একটি বড় ভূমিকা। নাইজেরিয়া ইয়োরুবা সম্প্রদায়ের মধ্যে যমজ সন্তানদের বিশেষ মর্যাদা দেওয়া হয়। সেখানে প্রথা অনুযায়ী প্রথম জন্ম নেওয়া যমজের নাম রাখা হয় তাইও এবং দ্বিতীয় জনের নাম কোহিন্দে। ছোটবেলা থেকেই যমজ সন্তানদের একই পোশাকে সাজানোর রেওয়াজ রয়েছে। সেই ঐতিহ্যের প্রতিফলন দেখা গেছে এই বিয়েতেও। বাগদানের দিন 4 জনই লাল পোশাক পরেছিলেন, আর বিয়ের দিন হাজির হন সাদা পোশাকে। পুরো অনুষ্ঠান জুড়েই যেন ছিল টুইনিং এর এক অনন্য উদযাপন। মজার বিষয় হলো অনুষ্ঠানে উপস্থিত অনেক অতিথিও ছিলেন যমজ। তাদের একজন কেহিন্দে আকাঞ্জি বলেন তিনি এবং তার ভাইও ভবিষ্যতে দুই যমজ বোনকে বিয়ে করতে চান, তবে বাস্তবে এমন দৃশ্য এবারই প্রথম দেখলেন। এমনকি অনুষ্ঠানের পরিচালকও স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে বিয়ের অনুষ্ঠান পরিচালনা করলেও এমন ঘটনা তিনি কখনো দেখেননি। একই পরিবারের দুই যমজ আরেক পরিবারের দুই যমজকে বিয়ে করছে, এ যেন বাস্তবের চেয়ে রূপকথার গল্পই বেশি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এক তাইও বিয়ে করছেন আরেক তাইওকে, এক কেহিন্দে বিয়ে করছেন আরেক কেহিন্দেকে। নামের মিল, চেহারার মিল, পোশাকের মিল, সব মিলিয়ে এটি শুধু একটি বিয়ে নয়, বরং এমন একটি ঘটনা যা নাইজেরিয়ার সীমানা পেরিয়ে এখন সারা বিশ্বের মানুষের কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র 40 সেকেন্ড, এর মাঝে যেন সবকিছু ওলটপালট হয়ে গেল। একের পর এক দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মুহূর্তের মধ্যে ধসে পড়ে অসংখ্য ভবন, বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভয়ে এবং আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এ যেন প্রকৃতির এমন এক রূঢ় বাস্তবতা যার কাছে মানুষ নিতান্তই অসহায়। ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার 1 মিনিটেরও কম ব্যবধানে আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল 7.2, এর মাত্র 40 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল অত্যন্ত বিধ্বংসী এবং এর প্রভাব দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় অঞ্চলগুলোর কয়েকটি রাজ্য। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন। রাজধানী কারাকাসেও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ভবনের অংশ ধসে পড়েছে, আবার অনেক স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভূমিকম্পের পরপরই শুরু হয় একের পর এক আফটার শক। এখন পর্যন্ত 20টিরও বেশি আফটার শক অনুভূত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় ভবন থেকে ছুটে বের হয়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন আতঙ্কগ্রস্ত মানুষেরা। ভূমিকম্পের কারণে রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একই সাথে উচ্চ পর্যায়ের একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়। উদ্ধার কাজে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং জরুরি সেবাকর্মীদের মোতায়েন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার অনেক ভবনই আধুনিক ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে নির্মিত নয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। USGS ইতিমধ্যে সতর্ক করে জানিয়েছে এই দুর্যোগে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ও অত্যন্ত দ্রুততার সাথে মানবিক ও উদ্ধার সহায়তার হাত বাড়িয়ে দেয়। লাতিন আমেরিকার প্রতিবেশী অনেক দেশ তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল এবং জরুরি ত্রাণ পাঠানোর ঘোষণা দেয়। এমনকি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, চীন, ভারতের মতো দেশগুলোও সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। প্রকৃতির এই ভয়ঙ্কর আঘাতে শোক আর উদ্বেগে ডুবে আছে ভেনেজুয়েলা। উদ্ধার অভিযান এখনও চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে, আর তাই নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান ইস্যুতে কি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? তবে কি ইরানের বিরুদ্ধে এবার একাই যুদ্ধে জড়াতে চলেছে ইহুদিবাদীরা? কারণ যুক্তরাষ্ট্রকে ছাড়াই নিজেদের অস্ত্র ভাণ্ডার গড়ে তোলার প্রতি গুরুত্ব দিচ্ছেন নেতানিয়াহু। এমনকি যে কোনো যুদ্ধের বিষয়ে স্বাধীনভাবে পদক্ষেপ নিতেও মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী। এর মাধ্যমেই কি তাহলে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য? প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কতটা সফল হতে পারবে ইসরায়েল? পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। শুধুমাত্র এই একটি অভিযোগের প্রেক্ষিতেই দেশটির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। এর নেপথ্যে অবশ্য কাজ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উস্কানিও। যদিও শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ হয় ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই তেহরানের সাথে বিভিন্ন ইস্যুতে সমঝোতা স্মারকে সই করে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়টিকে হয়তো ভালোভাবে মেনে নিতে পারেননি ইসরায়েলের আগ্রাসী শাসক। তাই তো ইরানের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু। মার্কিন সাহায্যের উপর নির্ভরশীলতা কমাতে ইসরায়েলকে অবশ্যই একটি স্বাধীন অস্ত্রাগার গড়ে তুলতে হবে, এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ইরান এবং দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমাদের লক্ষ্য এখনও বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যে ধরনের সাহায্য পেয়েছি তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তবে আমরা এখন এই ইস্যুতে স্বাধীন হতে চাই। আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে। ২৪ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। যদিও নেতানিয়াহুর এসব কার্যক্রমকে ঘিরে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী একজন পাগল প্রকৃতির ব্যক্তি, যার প্রতি ইহুদিবাদীরাও বিরক্ত। কিন্তু হঠাৎ করেই নিজের ঘনিষ্ঠ বন্ধুর প্রতি এতটা ক্ষেপে কেন গেলেন ট্রাম্প? শুধুমাত্র হরমুজ প্রণালীতে মার্কিন বিরোধী অবস্থান নেওয়ায় মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ঠিক এ কারণেই দেশটির সামরিক শক্তিকেও ভয় পেয়েছেন ট্রাম্প। তাই তো ইরানের দেওয়া সকল দাবিকে মেনে নিয়ে সম্প্রতি দেশটির সাথে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। JBS Holdings Limited। তবে এর পেছনে কেবল একটি কারণই মূল ভূমিকা পালন করেনি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্তিত্বকেই নড়বড়ে করে দিয়েছে ইরান, যার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে পূর্বের মতো আর প্রভাব খাটাতে পারবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। টিকে থাকা বাকি সামরিক অবকাঠামোগুলোকে ইরানের প্রতিরোধমূলক হামলা থেকে রক্ষা করতেই দেশটির সাথে তড়িঘড়ি করে সমঝোতায় পৌঁছায় যুক্তরাষ্ট্র। ঠিক এ কারণেই যুদ্ধের ময়দানে এখন একলা হয়ে পড়েছেন নেতানিয়াহু, এমনটাই দাবি সমরবিদদের। এবার পরমাণু বোমা নিয়ে বিস্ফোরক দাবি করল রাশিয়া। মহাবিধ্বংসী পারমাণবিক অস্ত্রই নাকি ঠেকাতে পারে পৃথিবীকে ধ্বংসকারী মহাযুদ্ধ থেকে। তবে কি নিয়মনীতিবিহীন বিশ্বে পারমাণবিক অস্ত্র এখন নিরাপত্তার একমাত্র হাতিয়ার? পারমাণবিক অস্ত্রধারী পশ্চিমা দেশগুলোই বিশ্বকে পরমাণু ঝুঁকির ঝান্ডা দেখিয়ে পরমাণু অস্ত্রবিহীন পৃথিবী করার গল্প শোনায়, যেটা আমরা দেখেছি ইরান যুদ্ধে। পরমাণু অস্ত্রের অভিযোগ তুলে দেশটিতে বর্বরোচিত আগ্রাসন চালায় পারমাণবিক অস্ত্রধারী আগ্রাসী দুই দেশ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কেবলমাত্র ইরানি মার্কিন আগ্রাসনের একমাত্র শিকার নয়।
এর আগেও মধ্যপ্রাচ্যের অন্য দেশ যেমন ইরাক ও লিবিয়াও একই রকমের আগ্রাসনের শিকার হয়েছিল। তবে ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতার জেরে মার্কিন ইসরায়েলি আগ্রাসন কোনোমতে থামাতে পেরেছে, কিন্তু ইরাক ও লিবিয়া পারেনি। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্র থাকলে এই দেশগুলোকে পশ্চিমা আগ্রাসনের শিকার হতে হতো না। এবার পরমাণু অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য আসলো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া থেকে। দীর্ঘদিন ধরে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালানো রাশিয়া বলছে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। এমতাবস্থায় বিশ্বকে একটি বড় ধরনের বৈশ্বিক যুদ্ধ থেকে রক্ষা করার একমাত্র উপায় বা গ্যারান্টি হল পারমাণবিক অস্ত্র। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাজধানী মস্কোতে এক পররাষ্ট্রনীতি বিষয়ক ফোরামে দেওয়া বক্তব্যে পরমাণু অস্ত্র নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন। ক্রেমলিনের এই মুখপাত্র আরও বলেন, বর্তমানে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া বিশ্বে আর কিছুই অবশিষ্ট নেই যা একটি বিশ্বযুদ্ধ ঠেকাতে সক্ষম। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ খবর। বিশ্লেষকেরা বলছেন, পরমাণু অস্ত্র বর্তমান বিশ্বের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, কারণ সাধারণত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোতে আগ্রাসনের আগে অন্য দেশ অন্তত 10 বার ভেবে তারপর সিদ্ধান্ত নেয়, কারণ পারমাণবিক ঝুঁকির বিষয়টি মাথায় নিয়ে তারপর আক্রমণের বিষয়টি ভাবতে হয় যে কোনো আগ্রাসী দেশকে। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে দেখা যায় তেল সমৃদ্ধ অঞ্চল হওয়ায় বিশ্ব পরাশক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই অঞ্চলটি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। আর নিরাপত্তার ঝান্ডা তুলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। আর এরই জেরে পুরো মধ্যপ্রাচ্যে তেল ও অর্থনীতির উপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখে সাম্রাজ্যবাদী দেশটি। যখনই কেউ আত্মনির্ভরশীল হতে চায় কিংবা মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায়, তখনই তাদেরকে তীব্র মার্কিন রোষানলের শিকার হতে হয়। যেমনটা হয়েছিল ইরাক এবং লিবিয়া, যেমনটা হয়েছে ইরানের ক্ষেত্রেও। আর বাকি দেশগুলোকে তো অনেকটা নির্ভরশীল করেই রাখা হয়েছে, যারা মার্কিন আনুকূল্য ছাড়া এক কদমও এগোতে পারে না। আর এখানেই ব্যতিক্রম ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতা দিয়ে মার্কিন আধিপত্যবাদকে ঠেকাতে সক্ষম হয়। ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয়, এমনকি কোনো পরমাণু অস্ত্রও নেই, তবে বাইরের হুমকি মোকাবিলার লক্ষ্যে পারমাণবিক সক্ষমতার প্রচেষ্টা চলমান রয়েছে। আর এতে মাথা ব্যথা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। কারণ ইরান একবার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হলে মধ্যপ্রাচ্যে ইরান হবে একমাত্র পরাশক্তি। তখন ইরানকে ঠেকানো আর কোনোভাবেই সম্ভব হবে না। তাই ইরানকে পারমাণবিক সক্ষম হওয়া থেকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মাঝে পরমাণু ইস্যুতে রাশিয়ার মন্তব্য নতুন করে বার্তা দিচ্ছে, ইরান কি মার্কিন চাপের মুখে তার পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিবে, নাকি ভবিষ্যতে নিরাপত্তার কথা বিবেচনা করে পারমাণবিক কার্যক্রম চলমান রাখবে।